স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোট ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ তৈরি পোশাক খাতে ৩০০ কোটি টাকার মধ্যে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। কারখানা বন্ধ এবং ভাঙচুরের পেছনে রয়েছে ষড়যন্ত্র বলছে সংগঠনটি। শ্রমিকদের নামে একটি গোষ্ঠী অসন্তোষ তৈরি করে ভাঙচুর চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ। আজ আমাদের আলোচনার বিষয় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ। এই নিয়ে আমার সাথে কথা বলতে শুরু রয়েছেন বিজিএমএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বা বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। চলতি মাসের 17 তারিখ 600 টাকা বাড়িয়ে ন্যূনতম মজুরির প্রাথমিক প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডে জমা দেয় মালিকদের সংগঠন বিজিএমইএ। এরপরই ফুঁসে ওঠেন শ্রমিকেরা, দেখা দেয় শ্রমিক অসন্তোষ, চলে কারখানা ভাঙচুরের ঘটনাও। বিজিএমইএর হিসেবে গেল 5 দিনে গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়ি, কাশিমপুর, মৌচাক ও শফিপুরের 70টি পোশাক কারখানা ভাঙচুর হয়েছে। আগুন দেওয়ার চেষ্টা হয়েছে 15টি কারখানায়। মালিকদের কাজে যোগ দেবার আহ্বানের পরও শ্রমিকদের এমন বেপরোয়া আচরণের পেছনে ষড়যন্ত্রের কথা বলছে বিজিএমইএ। তাহলে কি আপনি মনে করছেন এটার পেছনে ওই যে বেতনই মূল ইস্যু না, অন্য কোনো ইস্যু আছে? অবশ্যই আমরা মনে করি অন্য কোনো ইস্যু আছে। বেতন ছাড়াও সেখানে ওয়েস্টেড গ্রুপ কাজ করছে। এটা তো আমরা কালকে আমাদের প্রেস কনফারেন্সে খুব ক্লিয়ার করে বলেছি যে 10 বছর ধরে বলে আসতেছেন যে একটা আমরা কোনো পার্টিকুলার কোনো গ্রুপের নাম বলতে পারবো না। ল এনফোর্সিং এজেন্সি আছে দেশে, তারা ইনভেস্টিগেশন করে বলবে কারা জড়িত। এটা বিজিএমই বলতে পারে না। বিজিএমইএ বলছে গেল 5 দিনে হাজারের বেশি কারখানায় কাজ হয়নি। নিরাপত্তার অভাবে আশেপাশের অনেক মালিকও কারখানা খুলতে সাহস পাননি। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। 21 তারিখ থেকে আজকে 25 তারিখ এ পর্যন্ত প্রায় আর্থিকভাবে আমরা কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত হওয়ার কারণে প্রায় 300 কোটি টাকার আমাদের ক্ষতি হয়েছে। মালিকদের এ নেতা জানান, কারখানা খোলা রেখে কাজ করা না গেলে আসছে ঈদে শ্রমিকদের বেতন ভাতা দিতে বিপাকে পড়বেন মালিকেরা। 22 তারিখে বন্ধ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শহীদুল্লাহ আজিম এবং জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। জনাব আজিম, প্রথম প্রশ্ন আপনার কাছে স্বাভাবিকভাবেই। আমরা যে এই সাম্প্রতিক সময় যে শ্রমিক অসন্তোষ দেখলাম, এটা মূলত সূত্রপাত আমরা বলতে পারি যখন বিজিএমই বললো যে মিনিমাম ওয়েজ যেটা আছে সেটা 3000 থেকে বাড়িয়ে 3600 টাকা করা একটা প্রস্তাব এসেছিল। আমার জানতে ইচ্ছে হচ্ছে আসলে এটার বেসিসটা কি ছিল, কিসের ভিত্তিতে আপনারা এই 600 টাকা বাড়ালেন? এটা বোধহয় প্রায় 3 বছর পরে। ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি, আপনি যে ধারণা যে ন্যূনতম মজুরি ঘোষণা পরে এই সূত্রপাত হয়েছে আমার হিসাবে ঠিক মিলে না। আচ্ছা। কেননা এই ঘোষণার পরেও 7 দিন খুবই সবকিছুর পরিবেশ শান্ত ছিল, কোনো ঝামেলা হয়নি। কিছু কিছু ব্যাপারে অনেক লম্বা সময়, 7 দিন কি অনেক লম্বা সময়, কোনো প্রবলেম ছিল না। আচ্ছা। হ্যাঁ, হঠাৎ করে আমি বলতে চাই যে কিছু কিছু ব্যাপারে যে আমাদের দেশে আপনি জানেন যে নির্বাচনের বছর আমাদের, নির্বাচনের বছর, রাইট? তখন দেখা যাবে যে অনেকগুলো রাজনৈতিক দল যারা আমাদের এত বড় একটা মানব সম্পদ যে 40 লক্ষ লোক আছে এর সঙ্গে অ্যাডভান্টেজ কেউ না কেউ নিতেই চাইবে। হ্যাঁ, সেসব নিতে যে আমরা পাঠার বলি হয়েছে আর কি আমি বলবো। আর ন্যূনতম মজুরি যেটা ছিল আমরা কি বেসিসে করলাম, আপনি যেটা প্রশ্ন করলেন, ফার্স্ট অফ অল আমরা কিন্তু যেহেতু এই বেতনটা মালিকরা দিবে, বিজিএমই না, সুতরাং আমরা কি করলাম, চট্টগ্রামে যতগুলো আমাদের ফ্যাক্টরি মালিক আছে সবার সঙ্গে মত বিনিময়ে সভা করলাম, একই সঙ্গে এরপরে ঢাকাও করলাম। আমরা মালিক থেকে জানতে চাইলাম কি করা যায়। আপনি এটা জানবেন যে আমাদের এই যে প্রস্তাবটা কিন্তু বেতন বৃদ্ধির প্রস্তাবটা কিন্তু আমাদের মালিকের পক্ষে এই প্রপোজালটা আমরাই দিয়েছিলাম। আমরা বর্তমান বাস্তবতা অনুধাবন করে বলে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে শ্রম বোর্ড, ওয়েজ বোর্ড গঠন করা উচিত। আচ্ছা। এটা কিন্তু 2.5 বছরের মাথায় হয়েছে, যেটা ওয়েজ বোর্ড নিয়ম অনুযায়ী 5 বছর পরে হয়। তো এখানে দেখা যাবে যে কিছু কিছু লোক তাদের সুবিধার্থে আমাদের এই সেক্টরকে কাজে লাগানোর চেষ্টা করেছে, এই জন্য একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। এখন দেখবেন 2-1 দিন ধরে আমার পরিস্থিতি। আপনারা এই বেতন বাড়ানোর কথা আলোচনা করছেন, মালিকদের সাথে কথা বলেছেন আপনারা, এর বাইরে যে স্টেক হোল্ডার শ্রমিকদের সাথে বা অন্যান্য আলাদা সংগঠন যারা এটা নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলেননি? শ্রমিকরা ইতিমধ্যে কিন্তু তাদের প্রস্তাবটা আগেই দিয়েছে, ওয়েজ বোর্ডের শ্রমিক প্রস্তাব আগেই দিয়েছে। তো আমাদের একটা কাউন্টার প্রস্তাব দেওয়া সময় ছিল, এটা পরে আমরাও দিয়েছি।
এটা দর কষাকষি সারা পৃথিবীতে যদি মালিক শ্রমিক না অবশ্যই দর কষাকষি থাকবে, কিন্তু একেবারে 600 টাকা বেশি করে দর কষাকষি এটা খুব বেশি কম এটা হয় করা না। হয়েছে মালিকরা ওই যে ইনফ্লেশন মূল্যস্ফীতি যেটা হয়েছে 19.53%, ওটা আমরা বেস করে 20% বলেছি আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জনাব আজিম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আহমেদ, আপনার কাছে প্রশ্ন। শ্রমিক পক্ষ বলছে মিনিমাম ওয়েজ বোর্ড 8,000 হওয়া উচিত, যারা মালিক পক্ষ ওনারা বলছেন 3,600 টাকা হওয়া উচিত। আপনি আপনাদের সংগঠন বিভিন্ন দিন শ্রমিকদের সব অধিকার নিয়ে কাজ করছেন, আপনাদের কি কখনো মনে হচ্ছে আপনাদের যারা স্টেক হোল্ডার, আপনাদের সব মালিক পক্ষের সাথে সব বিভিন্ন কথা বলেন, শ্রমিকদের সাথেও আপনারা কথা বলেন, আপনাদের আসলে কি মনে হয়েছিল যে কি আসলে শ্রমিক মজুরিটা আসলে কোনটা হওয়া উচিত, কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। দুটো বিষয় এখানে আলোচনা আছে, একটা হচ্ছে সাম্প্রতিক বিক্ষোভ এবং তার প্রেক্ষিতে এই মজুরির ব্যাপারটা চলে আসতেছে। আমরা মজুরির প্রশ্নটা যখন আসে তখন অনেকগুলো সংগঠনই কিন্তু কাজ করে মজুরি নিয়ে, তার মধ্যে বিলস একটা। বিলস যেহেতু শ্রমিকদের নিয়ে কাজ করে সেহেতু আমরা ট্রেড ইউনিয়ন নিয়ে একাধিকবার বসেছি, তাদের মতামত নিয়েছি। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে আমরা জীবনযাত্রার ব্যয়ভারটা দেখেছি। এখানে মানদণ্ডের হয়তো পার্থক্য থাকতে পারে। আমরা যেটা মনে করি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে নিম্নতম মজুরির জন্য স্বীকৃত মানদণ্ড হচ্ছে শ্রমিকের জীবনযাত্রার ব্যয়ভার। সেই জীবনযাত্রার ব্যয়ভারটাই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা দেখেছি যে আমাদের তাদের কাছ থেকে জেনে যে 8,000 প্লাস মাইনাস এরকম 8,000 টাকা। এবং শ্রমিকরা কিন্তু সেগুলো একমত হয়েছে। অনেক ট্রেড ইউনিয়ন কিন্তু 12,000 টাকাও দিয়েছে, সাবমিট করেছে, কিন্তু আমরা কিন্তু 8,000 টাকাই বলেছি যে আমাদের গবেষণা রিপোর্ট এভাবে আসতেছে, এবং সেটি শ্রমিক পক্ষ আগেই জমা দিয়ে দিয়েছে। এখন কতগুলো জিনিস নিয়ে আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে এই যে সাম্প্রতিক, তাৎক্ষণিক, ষড়যন্ত্র, এই শব্দগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমি মানে আজিম ভাই যে আলোচনাটা করেছেন যেটা তো আসলে বার্গেনিং এর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বাইকে, আমি সেটার প্রেক্ষিতেই বলতেছি যে কিছু জিনিস আছে যেগুলো এত বড় শিল্পে মানে উচিত না। তার মধ্যে একটা হচ্ছে যে এই তাৎক্ষণিক সমস্যা সাময়িক সমাধান, এটি দিয়ে কিন্তু এত বড় শিল্প চলবে না। আমাদের মনে রাখতে হবে, আমি অনেকবারই বলেছি, এখন হয়তো শুনতে একটু টিপিক্যালি মনে হবে, যে আমাদের দেশে এত বড় একটি শিল্প কিন্তু এই প্রথম। এত বড় শিল্প, এত মানুষ, এটা কিন্তু আমরা এভাবে কোনোদিন হ্যান্ডেল করিনি। যেহেতু হ্যান্ডেল করিনি, আমাদের কিছু স্থায়ী সমাধানে যেতে হবে। এবং দুটো সংকট হচ্ছে সবচেয়ে বেশি এর মধ্যে, একটা হচ্ছে নিরাপত্তা, আরেকটি হচ্ছে মজুরি। এবং যখন মালিকরা বিজিএমের পক্ষ থেকে মজুরি বাড়াবার জন্য বলেছিল তখন কিন্তু সংকটটা প্রচন্ড ছিল। রানা প্লাজার পরে পোপের সেই ঘোষণা, অন্যদের। কিন্তু আরেকটা নিরাপত্তার কথাও আছে, আমি যদি বলি, যেটা হয় যে অসন্তোষ দেখা দেওয়ার পরপরই যেটা হয় যে কারখানাগুলোতে একটা ধরনের ভাঙচুর হয়ে যায়, এটাও কিন্তু আসলে এক ধরনের গ্রহণযোগ্য হতে পারে। এই জন্যই আমি আসতেছি যে এই যে তাৎক্ষণিক সমাধানের কারণে কিন্তু এটা হয়। আমরা যে সাময়িক সমাধানগুলো করতেছি, আপনার দেখবেন যে এটিতেও গার্মেন্ট শিল্প তো আর বিচ্ছিন্ন কিছু না, আসলেই অবিচ্ছিন্ন কোনো জায়গা না। আমাদের কিছু সংস্কৃতির অংশ হয়ে গেছে রাস্তায় নেমে আসা, ভাঙচুর করা, কিন্তু এটির জন্য রাস্তায় আসার আগেই কিন্তু সমাধান হওয়ার কথা। আচ্ছা, এবং এই সমাধানের জন্য কিছু প্রক্রিয়া আছে, যেটা আমি অনেকবার বলেছি, কিন্তু আপনার এই অনুষ্ঠানেও একবার বলেছি, আজিম ভাইয়ের সাথে অনেকবার আলোচনা হয়েছে টিভিতে আমার, যে কারখানা তো শিল্প বিপ্লব তো আজকে হয়নি, অনেক দিন আগে হয়েছে। এবং আমরা আজকে যে অভিজ্ঞতা বা সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু ইউরোপ ওই 16শ শতাব্দীতে হয়েছে। তারা কিন্তু কিছু প্রিন্সিপাল, কিছু ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, যেগুলো আমাদের সামনে ছিল, যেগুলো চর্চার মাধ্যমে কারখানার শ্রমিক যাতে নেমে আসতে পারে না নামে আসে, সেজন্য কিন্তু ব্যবস্থা করতে হবে। এখানে দুটো ব্যবস্থা, একটা হচ্ছে অসন্তোষ নিয়ে যেন শ্রমিক রাস্তায় না নামতে পারে, আচ্ছা, সেটার জন্য কারখানার ভিতরে বিদ্যমান ব্যবস্থা থাকতে হবে, রাষ্ট্রের ব্যবস্থা থাকতে হবে। আবার নিরাপত্তা বিঘ্নিত হলে শ্রমিক যেন রাস্তায় নেমে আসতে পারে, তখন যেন গেট বন্ধ না থাকে, সেটাও নিশ্চিত। ধন্যবাদ জনাব আহমেদ, আমি আপনার ফিরে আসবো। জনাব আজিম, জনাব আহমেদ যেটা বলছিলেন যে একটা ব্যবস্থা থাকা উচিত ফ্যাক্টরিতে, যাতে শ্রমিকরা তাদের অসন্তোষটা প্রকাশ করতে পারে। আমি ধরে নিচ্ছি জনাব আহমেদ আপনি বলছেন যে আমি ট্রেড ইউনিয়নের কথা বলছেন। ন্যূনতম মজুরির ব্যাপারে একটু আলোকপাত করতে চাই, যে আমাদের 60 থেকে 70% ফ্যাক্টরি হলো ক্ষুদ্র মাঝারি, নাম্বার 1। রাইট। নাম্বার 2, এই ন্যূনতম মজুরি কাজে দেওয়া হয় 10 থেকে 15% লোক পায়, তাও আবার 3 মাসের জন্য। আপনি যেটা বলছেন 3600 টাকা, 3600 টাকার সঙ্গে কিন্তু সে আরো 1,500 টাকা যোগ হয়, সেটা তো ওভারটাইম, হোয়াটএভার, সে তো ওভারটাইম। তো আপনারা যেটা বলছেন 3600 টাকা দিয়ে লোক চলতে পারে না, সে তো 3600 টাকা পাচ্ছে না।
সে পাচ্ছে কম বেশি 4,500 টাকা পাচ্ছে। কিন্তু এটা তো ওভারটাইম ধরে, ওভারটাইম তো একটা ম্যান্ডেটরি, এটা কি ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি নয়? না না, ওভারটাইম 2 ঘন্টা ওভারটাইম হয় সব মিলে সে অলমোস্ট 4,500 টাকা পায় সে। আর সেটা এটা 3 মাসের জন্য। আমরা 3 মাস পর। আমরা কোন শ্রমিকগুলি নেই। আপনি দেখবেন একটা অটোমোবাইল কোম্পানিতে বা ওই মোটর গাড়ি যেখানে সারায়, ওখানে কিন্তু শ্রমিক গিয়ে কাজ শিখতে হলে টাকা দিয়ে শিখতে হয়। আমাদের এখানে কিন্তু গেটে এসে দাঁড়ালেই চাকরি আছে। আমরা অন্য প্রতিষ্ঠানের সাথে পোশাক কারখানার প্রতিষ্ঠানকে এক করব না, কারণ এটা একটা এক্সপোর্ট আর্নিং প্রতিষ্ঠান এবং এখানে জাহিদি ভাই, আমি আপনি বলতে চাই শ্রমিকই শ্রমিক একটা অন্য শ্রমিক সেক্টরে যে শ্রমিক খেতে পড়তে লাগে, আমাদের সেক্টরে একই লাগে। হ্যাঁ, সেটা ঠিক আমাদের আছে। এখানে 42টা সেক্টর আছে, 42টা শ্রম সেক্টর আছে, দায়বদ্ধতা আমার মনে হয় সবারই আছে। সবাই আছে, কিন্তু যে নিয়ম মানে শ্রমিকের জন্য নিয়ম মানে সবার জন্য একই হবে। Right. আপনি দেখেন চা বাগানের শ্রমিক পাই 70 টাকা। ওখানে আমি কিছুদিন আগে কোন এক পত্রিকায় বললো যে 4টা সেক্টরে উঠে নিয়ে আসলো যেগুলি হায়ার সেক্টর, তার মধ্যে 42টা সেক্টরের মধ্যে তা বললো গার্মেন্টস কম দেয়। আচ্ছা। কিন্তু কিছু কিছু সেখানে আবার আছে কি মৌসুমী শ্রমিক, যেগুলো দেখা যাবে ক্যাজুয়াল, 3 মাস কাজ থাকে, সিজনাল 6 মাস কাজ থাকে ওয়ার্ক, না। এটা সব ধরনের প্রতিষ্ঠানেই থাকে। আমি একটু যদি আজিম, আমাদের সময় হচ্ছে একটা বিরতি যাবার, যেন আহমেদ আমার বিরতি ফিরে এসে আপনার কাছে আলাপ করে শোনানো। সময় হলো একটা বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুন থেকে বলছি। আজ আমরা কথা বলছি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ। এই নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন বিজেএমই এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ। জনাব আজিম এবং জনাব আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছেন অনুষ্ঠানে আরেকবার। জনাব আহমেদ, বিরতি যাবার আগে আপনি জনাব আজিম বলছিলেন যে সকল খাতের শ্রমিকদেরই ন্যূনতম মজুরি সমান হওয়া উচিত। তা আপনার কি মনে হয় তাই হওয়া উচিত কিনা? এক্ষেত্রে হ্যাঁ, এটি একটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা উনি উত্থাপন করেছেন। এটি কিন্তু আমাদের দাবি অনেক আগে থেকেই, যে জাতীয় ন্যূনতম মজুরি একটা ন্যূনতম মজুরি কিন্তু স্কেল না, আমরা ন্যূনতম মজুরিকে স্কেল তৈরি করে ফেলছি। এটি একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, কিন্তু ন্যূনতম মজুরি হচ্ছে এর নিচে দেওয়া যাবে না, এর নিচে যাওয়া যাবে না, এর উপরে যে কেউ দিতে পারে। প্রতিষ্ঠান শিল্প ভিত্তিক আলোচনা হতে পারে, প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা হতে পারে। যার জন্য আমরা কিন্তু সবসময় জাতীয় ন্যূনতম মজুরির দাবি করেছি, যে জাতীয় ন্যূনতম মজুরি একটা অনেক দেশে আছে ঘন্টায়, রাইট। হ্যাঁ, তো সেটি আমাদের দেশে নেই, না থাকার কারণে এক শিল্প থেকে আরেক শিল্পে পার্থক্য হচ্ছে। কিন্তু এখানে আমি আজিম ভাইকে খুব বিনয়ের সাথে একটা জিনিস বলবো, যে মানদণ্ড কে তৈরি করবে? বিজিএমই তৈরি করতে হবে, কারণ তারা সবচেয়ে বড় আপনার নিয়োগকারী, তারা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী। বা আপনার ভারতে বড় যদি একটা বিরাট সেক্টর, ভারতে একটি কারখানার শ্রমিকরা যদি কোনো বিষয়ে উদাহরণ দেয়, তাহলে সে চাটার উদাহরণ দেবে, সে বিড়ালার উদাহরণ দেবে। অর্থাৎ আমি বলবো যে বরঞ্চ গার্মেন্টস খাতের মজুরি এমন হওয়া উচিত গার্মেন্টস শ্রমিকদের, যেটি মানদণ্ড হিসেবে অন্যান্য সেক্টরে বিবেচিত হবে, যে আমরা এই ধরনের জীবন চাই, এই ধরনের জীবন। একজন শ্রমিকের লক্ষ্য হবে যে আমি গার্মেন্টস সেক্টরে কাজ করব, আমি গার্মেন্টসের কাজ করবো। আরেকটি হচ্ছে যে ন্যূনতম মজুরি কিন্তু আমি আপনি একমত হলেই হবে না, মালিক শ্রমিক একমত হলেই যে হবে তা না, এটি কিন্তু আইন দ্বারা নির্ধারিত হতে হবে। সরকার ওই একটি দেশের জনগোষ্ঠীর জীবনযাপন ব্যয়কে নিশ্চিত করে সে ন্যূনতম মজুরি আইনটা করবে, ঘোষণা করবে, গেজেট দ্বারা ঘোষণা করা হয়। কিন্তু ন্যূনতম মজুরির কথায় কথা হয় না, তার ভিত্তিতে যে কারখানার বিশেষ সামর্থ্য আছে তারা হয়তো দর কষাকষি করে বাড়িয়ে নিবে। ওই যে আমরা বলতেছি যে 60 ভাগের সামর্থ্য নেই, ওই সামর্থ্য না থাকা কিন্তু বিবেচনার বিষয় না। একটু উদাহরণ আমি আরেকবার দিয়েছিলাম, আপনি মনে করেন আমি আমার নিজের টাকা খরচ করে আমার বাবার নামে একটা এতিমখানা চালাতে চাই, রাইট। ওই এতিমখানায় যদি আমি খুব দরিদ্র এলাকা থেকে শিশুদের এনে বলি যে তোমরা তো না খেয়ে থাকতে এক ধরনের, তা আমি একবেলা খাবার দেবো ভালো, এটা কিন্তু বাংলাদেশের সমাজ কল্যাণ বিভাগ আমাকে অনুমতি দিবে না। এটি হচ্ছে স্বাভাবিক। সবকিছুর কিন্তু একটা ন্যূনতম আইন আছে, মানদণ্ড আছে। আমাকে একটা এতিমখানা করলে সেটা আমাকে একটা অবশ্যই মেনে তাকে চলতে হবে, ভালো করে খাওয়াতে হবে। জনাব আহমেদ, ঠিক মজুরির তাই। হ্যাঁ, আপনার ধন্যবাদ। জনাব আজিম, যেটা বলছিলেন জনাব আহমেদ, যে একটা ব্যবস্থা থাকবে যেটা মিনিমাম, এটা ইজ নট স্ট্যান্ডার্ড। আমার কাছে যেটা হয় যে প্রতি বছরই এই ন্যূনতম মজুরি নিয়ে এই একটা ঝামেলা হয়। একটা লং টার্ম প্ল্যান কি থাকা উচিত কিনা, যে প্রতি 3 বছর বা প্রতি 5 বছর না হয় একটা রোড ম্যাপ থাকবে যে আগামী 20 বছর এই ট্রেন্ডে চলবে। এটা কি সম্ভব? আপনাকে কিছু কিছু ব্যাপার আছে যেটা হয়তো জনসমক্ষে অনেকে জানেন না। জি। ন্যূনতম আমি যেটা বললাম যে এটা আমরা যখন স্টার্ট করি তখন সে আমি ধরে নিচ্ছি 3,000 টাকা পায়, হ্যাঁ। 3 মাস পরে সে 4th 5th গ্রেডে যখন যায় তখন 5-6 হাজার টাকা হয়। প্রতি বছর 10 থেকে 15% আমরা ইনক্রিমেন্ট দিই।
5 বছর আগে হয়েছে তো ন্যূনতম মজুরি 5 বছর, কিন্তু সেই ইনক্রিমেন্ট পাচ্ছে প্রতি বছর। আচ্ছা, যে আমি যে ন্যূনতম মজুরি এখন ফিক্স করলাম 5 বছর পর্যন্ত এটা চলবে এরকম না, কিন্তু সে প্রতি বছর একটা ইনক্রিমেন্ট পায়, 10% পায় হোয়াট এভার, ইনক্রিমেন্ট কিন্তু একটা পায়। আচ্ছা, আচ্ছা, আরেকটা ব্যাপার হলো এটার ব্যাপারে আবেগ দিয়ে কোনো কাজ হবে না, বাস্তবতা নিরিখেই করতে হবে, শিল্পের সামর্থ্য দেখতে হবে। হ্যাঁ, আপনি আমাকে চাপিয়ে দিলেন যে 10,000 টাকা ন্যূনতম মজুরি দিতেই হবে, আমি কি করব? আই হ্যাভ টু অপশন, আইদার আমি ব্যবসাটা করব, তা নাহলে আমি করব না। এই তো যখন দেখা যাবে যে আমি আমার পকেটের পয়সা দিয়ে প্রতি মাসে ভর্তুকি দিয়ে বেতন দিচ্ছি, 1 মাস দিব, 2 মাস দিব, তারপরে আমি গুটিয়ে ফেলবো। আমার কথাটা হলো কি, যাই করতে হবে সাস্টেইনেবল করতে হবে, বাস্তবতার নিরিখেই করতে হবে। আর একটা ব্যাপার হলো আমাদের প্রতিযোগী দেশ আছে কিন্তু অনেকগুলো, আমরা কিন্তু মার্কেটে একা না, গ্লোবাল মার্কেটে শুধু বাংলাদেশ না, আমাদের প্রতিযোগী দেশ সঙ্গে প্রতিযোগিতা করে থাকতে হয়, টিকতে হয়। আপনি দেখবেন আমাদের প্রতিযোগী দেশ কারা এখন? নো মোর চায়না, নো মোর ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, আমাদের প্রতিযোগী দেশ হচ্ছে ভারত। ভারত এই মানে 2 বছর আগেও আমার যে এক্সপোর্টে কমপক্ষে $8 বিলিয়ন পিছনে ছিল, এখন কিন্তু আমাদের একদম কাছাকাছি চলে আসছে। সময় বেশি নেই, আমি আরেকটা বিষয় আপনি ডিসকাশন করি, সেটা হচ্ছে যেটা বলা হয়ে থাকে যে ট্রেড ইউনিয়নের অধিকার না থাকাতেই বা চর্চা না থাকাতে, আমি যদি অধিকার নাও বলি, চর্চা না থাকাতে এই অসন্তোষগুলো হচ্ছে, যেটা একেবারেই কাম্য নয়। ট্রেড ইউনিয়নের ব্যাপারে আসলে সত্যিকার কালকে সুল্লাহ ভাইয়ের সঙ্গে আমার একটা সেমিনারে ছিল, তো আমার ট্রেড ইউনিয়নের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাচ্ছি কোনটা সুস্থ ধারার ট্রেড ইউনিয়ন, কনস্ট্রাকটিভ ট্রেড, গঠনমূলক ট্রেড ইউনিয়ন। ধন্যবাদ জনাব আহমেদ। এই সুষ্ঠু ট্রেড ইউনিয়ন, কনস্ট্রাক্ট ট্রেড ইউনিয়নের পথে বাধা কোথায়? আমরা সত্যি দেখি যে আমি স্যার জাস্ট 1 মিনিটে দুটো বলবো। একটা হচ্ছে আজিম ভাই আমাদের হাতে বলল যে একদম সময় কম। প্রতি বছর 5 থেকে 10 ভাগ বাড়ানো হয়, তাই প্রতি বছর যদি 5 থেকে 10 ভাগ বাড়ানো হয় তাহলে কিন্তু 3,000 টাকা মজুরি 15 ভাগ এমনিই বেড়ে গেছে, যে ন্যূনতম ধরি আমি, অর্থাৎ 20 ভাগের প্রস্তাবটা কিন্তু তাহলে বাস্তবসম্মত হয়নি। আচ্ছা, ঠিক আছে। আর আমার হাতে একদম সময় কম, আপনি এক সুস্থ ধারা শব্দে ট্রেড শেষ ইউনিয়নের বাধাটা হচ্ছে আমাদের মানসিক পরিবর্তন, যে আমরা মনে করতেছি ট্রেড ইউনিয়ন মানেই হচ্ছে আমার জন্য, এবং এখানে যেন রাজনৈতিক দলভিত্তি না থাকে, বিভিন্ন দলের ছত্রছায়া যেন ট্রেড ইউনিয়ন অংশ করতে না পারে, এটা একটা বলা হয় না, রাজনৈতিক সেটা আসলে বেরিয়ে আসে। ট্রেড ইউনিয়ন মনে হচ্ছে আমাদের জন্য ভীতিকর, এট দ্য সেম টাইম অপোজিট মনে হয়। ট্রেড ইউনিয়ন মানে ভাঙচুর, ট্রেড ইউনিয়ন মানে এটা আমরা ওখান আশা থেকে করি বেরিয়ে না। আসতে হবে কাজ না আমাদের। করা। জনাব বেরিয়ে আজিম, এসে ধন্যবাদ। আইনি কাঠামোর ভিত্তিতে ট্রেড ইউনিয়ন চললে এবং মালিক শ্রমিক সবাই যদি এক গ্রহণ করে সেটাকে, তখনই এটা জনাব ভালো আহমেদ, হবে। আপনার ধন্যবাদ। আমাদের সময় স্বল্প জন্য এখানে শেষ করতে হচ্ছে, আপনার সাথে আবার দেখা হবে। এই ছিল আজকের মতো খাদ্য কাছ থেকে মত ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।